গোতামা বুদ্ধকে বৈদিক যুগের পরে একটি বিপ্লবী চরিত্র হিসাবে দেখানো হয়েছে সংস্কৃত সাহিত্যে। এমনকি আপনারা খেয়াল করে দেখবেন যে ইতিহাসের অধ্যায়গুলোকে এমনভাবে ভাগ করা হয়েছে যা পড়লে মনে হবে যে বৈদিক যুগ শুরু হয়েছে ঠিক গোতামা বুদ্ধের আগে, বৈদিক যুগ শেষ হলে গোতামা বুদ্ধ এই যে মারামারি, হিংসা, বিদ্বেষ, যুদ্ধ, হত্যা এবং পশু হত্যার বিরুদ্ধে অহিংসার বাণী নিয়ে প্রেম করুণার আলোকে সকলকে উদ্ভাসিত করার জন্যে গোতামা বুদ্ধের আবির্ভাব হলো, এরকম একটা বিষয় আমাদের সামনে বুনন করেছে ঐতিহাসিকরা পর্যন্ত। আরেকটি ধারণা বুনন করা হয়েছে যে গোতামা বুদ্ধ থেকেই বুদ্ধ ধর্মের বিস্তার লাভ করেছে। আপনারা জানেন যে মানুষ মনে করে যেভাবে যীশু খ্রিস্ট থেকে খ্রিস্টান ধর্মের প্রবর্তন হয়েছে, যেভাবে হজরত মুহাম্মদ থেকে ইসলামের প্রবর্তন হয়েছে, যেভাবে গুরু নানক থেকে শিখ ধর্মের প্রবর্তন হয়েছে, ঠিক একইভাবে গোতামা বুদ্ধ থেকে বুদ্ধ ধর্মের প্রবর্তন হয়েছে। এই ধারণা কিন্তু একেবারে জনমানসে পুঁতে দেওয়া হয়েছে এবং আগাছার মতো আমাদের মস্তিষ্কে এই আগাছার বৃদ্ধি পাচ্ছে। আজকে এই সমস্ত বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণভাবে আপনাদের একটা একটা করে আলোচনার মধ্যে নিয়ে এসে আমরা প্রমাণ করব যে এই যেভাবে গোতামা বুদ্ধকে সাহিত্য জগতে ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠা করেছে সেটা কতটা সত্য। বৈদিক যুগের পরে গোতামা বুদ্ধ এসেছেন, এই ধারণা প্রবলভাবে মানুষের মস্তিষ্কের মধ্যে সঞ্চারিত করেছে অবতারবাদ। এবং এই অবতারবাদের সর্বশ্রেষ্ঠ কবি যিনি জয়দেব, তিনি তার যে গীত গোবিন্দম সেই কাব্যে একটি 10টি অবতারের নাম করেছেন। এই 10টি অবতারের 9তম অবতার হচ্ছে গৌতম বুদ্ধ। তার 9তম যে শ্লোক, সেই শ্লোকে তিনি লিখেছেন, নিন্দসী যজ্ঞ বিধেরহ শ্রুতি জাতম, অর্থাৎ যজ্ঞকে নিন্দা করলেন শ্রুতি অর্থাৎ বেদ। এই শ্রুতিকে নিন্দা করে সদয় হৃদয়ে দর্শিত পশুঘাতম, এই পশু হত্যাকে সদয় হৃদয় দ্বারা গ্রহণ করে তিনি যে বার্তা দিলেন, সেই বার্তা দিলেন বুদ্ধ শরীর ধারণ করে। কেশব ধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ ঘরে। হে কেশব, তুমি এই পশু হত্যাকারীদের বেদকে নিন্দা করে তুমি কি করলে? বুদ্ধ শরীর ধারণ করে তুমি সদয় হৃদয়ের বার্তা দিলে, করুণা ঘন একটা আদর্শ তুমি নিয়ে এলে, তাই তোমাকে নমস্কার করি। জয়দেব এই কথা লিখেছে। অর্থাৎ এই যে লেখার মধ্যে বিষ্ণুকে অবতার হিসেবে নিয়ে এসে এরা কি করলো? এরা করলো যে সৃষ্টির একেবারে আদিকাল থেকে নানা ধরনের অবতার দেখিয়ে এই জয়দেব বুদ্ধের কালকে একটা ঐতিহাসিক কালের সঙ্গে মেলানোর প্রজেক্ট। এটা তাদের একটা প্রজেক্ট। কারণ এইটা না মেলাতে পারলে ওরা যে এদেশে অনুপ্রবেশ করেছে, এই অনুপ্রবেশকারীর তকমা ঘুচবে না জন্যেই এরকমভাবে একটা প্রহেলিকার জাল বিস্তার করে একেবারে সৃষ্টির আদিকাল থেকে শুরু করে বুদ্ধের কাল পর্যন্ত ব্যাখ্যা করলেন। অনেকে বলে গীত গোবিন্দম রচিত হয়েছে এই কালে, মানে সেন আমলে। গীত গোবিন্দের ভাষাগুলো একটু খেয়াল করুন বন্ধুরা, আপনারা খেয়াল করুন তো। যারা একটু ভাষা সাহিত্য বোঝেন, আমি তাদের অনুরোধ করব যে গীত গোবিন্দের ভাষাটি কি সংস্কৃত না ওড়িয়া?
না বাংলা? গীতগোবিন্দ যে স্ক্রিপ্টটি পাওয়া যায় সেটা উড়িয়া স্ক্রিপ্টে লেখা, সেটা নাগরী স্ক্রিপ্টে নয়। অর্থাৎ সংস্কৃত ভাষাতে যে নাগরী লিপি ব্যবহার হচ্ছে সেই নাগরী লিপিতে গীতগোবিন্দম লেখা হয়নি, লেখা হয়েছে উড়িয়া লিপিতে, এবং তার ভাষাটি চমৎকার। দেখুন খেয়াল করে, বসতি দশন শিখরে ধরণী তব লগ্না। আচ্ছা বুঝুন তো, বসতি দশন শিখরে ধরণী তব লগ্না, এ তো রবীন্দ্রনাথের ভাষা, তাই নয় কি? এ তো একেবারে রবীন্দ্রনাথের কাছাকাছি ভাষার সময়। শশিনী কলঙ্ক কলে বর নিমগ্না। দেখুন, এখানে মেঘনাদবধ কাব্যেও আমরা এর ভাষা দেখতে পেয়েছি এরকম, কেশব ধৃত সুকর শরীর জয় জগদীশ হরে। অর্থাৎ একেবারে আধুনিকতম ভাষাতে রচিত হচ্ছে গীতগোবিন্দম, এবং বলা হচ্ছে যে এটি সেন আমলে লেখা হয়েছে, কারণ লক্ষণ সেনের সভাকবি ছিলেন নাকি এই জয়দেব। পুরীর জগন্নাথের যে বিহার দন্তপুরী, সেই দন্তপুরীর যে সমস্ত চিত্রগুলো ছিল, বুদ্ধের ৮৪,০০০ দেশনার বিভিন্ন মুদ্রা, সেইগুলোকে খুলে ফেলে দিয়ে হাতুড়ি বাটালি দিয়ে তাকে ধ্বংস করে তার উপরে যৌন লীলার আচ্ছাদন করে দিল। আমাদের যে টেম্পল, সান টেম্পল, যেটাকে সূর্য মন্দির নাম দিয়েছে, তার যে গাত্রে দেখবেন সেখানে ছেলে মেয়েকে নিয়ে আপনি একসঙ্গে যেতে পারবেন না। এই সমস্ত কাজটি করা হয়েছে এই জয়দেবের নির্দেশে, মানে লক্ষণ সেন এই কাজটি করেছে। এটা আমরা বৃহৎবঙ্গে এবং অন্যান্য যে সমস্ত স্টকগুলো আছে সেখান থেকে আমরা পেয়েছি। একেবারে অথেন্টিকভাবে আমরা সেগুলো দেখিয়ে দেব আপনাদের সামনে। আরেকটি রয়েছে দেখুন, যেখানে নরহরি মানে সিংহ আর হচ্ছে মানুষের মূর্তি ধারণ করে হত্যা করছে হিরণ্যকাশ্যপুকে। লিখেছে, তব কর কমল বরে নখমদ্ভূত শৃঙ্গম। দেখেছেন, একেবারে বাংলা ভাষায় যেখানে মধুসূদন লিখছেন, আমাদের রবীন্দ্রনাথ প্রথম দিকে এইভাবে লিখছেন, তার বাইরে শব্দ নয়। অর্থাৎ পরিষ্কার অর্থে জয়দেবের নাম করে এই ইংরেজ আমলে কোনো একজনের মাথা থেকে এই প্রকল্প, এই যে প্রজেক্ট, সেই প্রজেক্ট বেরোচ্ছে নাকি পরপর পরপর করে একেবারে কল্কি অবতার পর্যন্ত এই যে বুদ্ধ সভ্যতাকে পুরো ধ্বংস করে দিতে হবে, এবং বুদ্ধ সভ্যতার সঙ্গে অন্যান্য যে সমস্ত সভ্যতাগুলো ভারতবর্ষে এসে মিলিত হয়েছে সেগুলোকে ম্লেচ্ছ হিসাবে ঘোষণা করে এগুলোকে ধ্বংস করে দিতে হবে। আসলে একেবারে ইচ্ছা করেই এই জয়দেবের নামে এই প্রজেক্টটি নেওয়া হয়েছে ইংরেজ আমলে, ইংরেজ আমলে নেওয়া হয়েছে, এবং শব্দগুলোকে হাইজ্যাক করে জয়দেব লিখেছেন এই কাব্য। আমরা এর আগে প্রমাণ করেছি যে রামায়ণে বুদ্ধের কথা লেখা আছে। রামায়ণের অযোধ্যা কাণ্ডে লেখা আছে যে যথা হি চোর স তথা হি বুদ্ধ। অর্থাৎ বুদ্ধ তার ধর্মকে কলঙ্কিত করার জন্যে এরা চোর শব্দটি ব্যবহার করছে। যথা হি চোর স তথা হি বুদ্ধ তথাগতং নাস্তিক শত্র বিদ্ধি। অর্থাৎ এরা হচ্ছে নাস্তিক, তাই এই নাস্তিকদের নিধন করতে হবে। এটা অযোধ্যা কাণ্ডের একেবারে এইভাবে লিখিত হয়েছে। অর্থাৎ পরিষ্কার অর্থে আপনারা ধরে নিন তো, একটি কাব্যে কোনো একটি চরিত্রের বর্ণনা করা হচ্ছে,
সেই চরিত্রটি তাহলে কখন নির্মিত হয়েছে? কাব্য লেখার আগে না পরে? অর্থাৎ আদিকালে যে ঘটনাটা ঘটে গেছে সেই ঘটনাই তো কাব্য সাহিত্যে প্রতিফলিত হয়। সুতরাং এই যে রামায়ণে বুদ্ধের উল্লেখ দেখে আমরা পরিষ্কার বুঝতে পারি যে রামায়ণ কাহিনী আসলে একটা জাতক কাহিনী, বুদ্ধের কাহিনী। বুদ্ধ জাতক, সেই বুদ্ধ জাতককে চুরি করে পরবর্তীকালে ইংরেজ আমলে এসে এই রামায়ণ লেখা হচ্ছে। এটা পরিষ্কার করে দিয়েছি, আমরা প্রমাণ করে দিয়েছি যে যখন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়, তার যারা প্রতিষ্ঠাতারা তারা ব্রাহ্মণ পণ্ডিতদের মগজ থেকে তাদের সাহিত্য কি আছে সেইগুলো বের করতে গিয়ে ব্রাহ্মণ সাহিত্যিকরা যেটা করে, তাদের মস্তিষ্কে কিছু নেই তো। কারণ এই যে দেশটি, তার ঐতিহাসিক পরম্পরা হচ্ছে বুদ্ধ পরম্পরা, এবং বুদ্ধ পরম্পরা থেকে শুরু করে একেবারে সম্রাট অশোক, অজাতশত্রু থেকে শুরু করে একেবারে আমাদের পাল আমল পর্যন্ত যে সাহিত্য সম্ভার রচিত হয়েছে তার মধ্যে রয়েছে বুদ্ধের জাতক কথা। সেই জাতক কথাগুলোকে চুরি করে তারা তাদের সাহিত্য খাতে প্রবাহিত করে, এবং সেগুলোই হচ্ছে রামায়ণ, মহাভারত। এবং এই যে আধুনিক কালের যাদের ব্রাহ্মণ বলি, অর্থাৎ ককেশীয় ইউরেশিয়ান যে যাযাবর, সেই যাযাবরেরা সুলতানদের সঙ্গে সম্পর্ক করে এবং ইংরেজদের সঙ্গে দহরম মহরম করে তারা এই সাহিত্য কলেবর বাড়িয়েছে। আমি একেবারে এটা দাবি করছি না, এটা প্রমাণ করে দিয়েছি বিভিন্ন সূত্র থেকে। রামায়ণে রয়েছে বুদ্ধের কথা। গীতা, গীতা হচ্ছে মহাভারতে অর্জুন এবং কৃষ্ণের সঙ্গে যে ডায়লগ হয়েছিল সেই ডায়লগটি লেখা হয় 1876 সালে, এবং তখনও ভারতবর্ষ ছাপাখানা তৈরি হয়নি। এই এশিয়াটিক সোসাইটির যারা প্রবর্তক তারাই ইংল্যান্ড থেকে প্রথম এই গীতাকে, অর্থাৎ অর্জুন এবং শ্রীকৃষ্ণের ডায়লগ, এইভাবে একটি গ্রন্থ প্রকাশ করে, তার নাম গীতা। এই গীতার 3য় অধ্যায় থেকে শুরু করে, একেবারে 3য় অধ্যায় থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন বুদ্ধ 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 এই ছড়াছড়ি। 3য় অধ্যায়ের 40তম শ্লোক, 42, 43-এ কি বলা হয়েছে? বলা হয়েছে সর্বোচ্চ জ্ঞানী এবং সর্বোচ্চ যে সত্য, সেই সত্যকে তারা আত্মা হিসাবে দেখিয়েছে, আত্মা পরমাত্মার সঙ্গে বুদ্ধকে যুক্ত করে দিয়েছে। এবং এই যে 42 শ্লোকে, মানে আহুর শব্দটা, আহুর অর্থাৎ অসুর শব্দটি এই 42তম শ্লোকেও চলে এসেছে। আহুর এখানে প্রজ্ঞা, অসুর এখানে প্রজ্ঞা, এবং সেখানে উল্লেখ করা হয়েছে বুদ্ধি, এবং সর্বোচ্চ বুদ্ধিকে বলছে বুদ্ধেহ। 43 নম্বর শ্লোকে রয়েছে বুদ্ধেহ বুদ্ধবা শব্দটি। এইবার আমি, আপনারা যেটা অপেক্ষা করছেন, এরা দাবি করে তো যে বেদ হচ্ছে পুরাতন একটা ভাষ্য, হচ্ছে বেদ। এই বেদের একেবারে দেখবেন প্রথম মণ্ডলের 161তম শ্লোকে রয়েছে অবুদ্ধতৎ শব্দটি। অবুদ্ধত শব্দটি মানে বুদ্ধ নয়, অশব্দে এখানে নেগেটিভ শব্দ, মানে দুর্বুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছে। পাশাপাশি 7ম মণ্ডলের 2-3টে শ্লোকে বুদ্ধের কথা লেখা আছে। বুধন্তা শব্দ ব্যবহার করা হয়েছে এবং বুধন্তে শব্দ ব্যবহার করা হয়েছে। আমাদের সব থেকে যেটা নিয়ে আমরা আলোচনা করি 10ম মণ্ডল,
সেই দশম মণ্ডলের 61তম শ্লোকের 12তম সূক্তে পরিষ্কার বলা হয়েছে বুধান্তেতি, অর্থাৎ বেদেও বুদ্ধকে এড়াতে পারেনি এই ব্রাহ্মণবাদী সাহিত্যিকরা।